This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, TV9 বাংলায় আরও একবার আপনাদের স্বাগত জানাই। এখন বিকেলের বিতর্কের সময় আপনাদের সঙ্গে আমি রাজা। দেখুন, সংখ্যালঘুদের উন্নয়ন তৃণমূল জমানায় বাস্তবে হয়েছে কি হয়নি এ নিয়ে বহু তর্জা বহু সময় হয়েছে। বিজেপি যারা বিরোধী দল এবং লেফট যারা বিরোধী দল তারা বলে যে আসলে যতটা ফিরিস্তি দেওয়া হয় নবান্নের তরফ থেকে ততটা হয়নি, কিন্তু ভোটটা তারা সংখ্যালঘুদের পান। এইটা বিরোধী এবং শাসকের মধ্যে এই তর্জা। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই প্রশ্ন কতটা উন্নয়ন হলো এটা যদি শাসকের ঘর থেকে ওঠে তখন একটা বিগ ডিবেট হয়, তখন একটা বড় বিতর্ক অবস্থা তৈরি হয় এবং সেই পরিস্থিতি এখন তৈরি হয়েছে। সৌজন্যকে সিদ্দিকুল্লাহ চৌধুরী, জামিয়াতে উলেমায়ে হিন্দের রাজ্যের তিনি নেতা এবং একই সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে মন্ত্রিসভা তাতে অত্যন্ত গুরুত্বপূর্ণ সংখ্যালঘু মুখ। তিনি বলেছেন গতকাল একটি অনুষ্ঠানে, যেখানে ফিরহাদ হাকিমও ছিলেন, তিনি বলেছেন যে আমরা তৃণমূলের জন্য যতটা করেছি, যা অবদান রেখেছি, নবান্ন বিনিময়ে কতটা ফিরিয়েছে তার মূল্যায়ন আমি করতে পারবো না, অর্থাৎ আমি জানি না। এটা তিনি কেন বলছেন? এটা তো সংশয়ের সুর। তাহলে কি 13 বছরে মমতার জমানায় সংখ্যালঘু উন্নয়ন নিয়ে তিনি প্রশ্ন তুলে দিলেন? দ্যাট ইভেন সিদ্দিকুল্লাহ চৌধুরীর মতো মুখ। যথেষ্ট বড় বিতর্কের রসদ আছে। এই নিয়েই আজকে আমরা বিকেলের বিতর্ক করব। আমরা বলছি, এটার যে নাম দিচ্ছি আমরা এই বিতর্কটা সভাটার, সেটা হচ্ছে প্রতিদানে অসন্তোষ। অতিথি আলাপ করিয়ে দিই। আমার এই বাঁদিক থেকে, এদিক থেকে রয়েছেন সৌরভপ্রিয় দত্ত, রাজনৈতিক বিশ্লেষক। মাঝখানে রয়েছেন অঙ্কন দত্ত, বিজেপির মুখপাত্র, এবং অতনু চট্টোপাধ্যায়, আইনজীবী এবং সিপিআইএম এর প্রতিনিধিত্ব করছেন, বামেদের প্রতিনিধিত্ব করছেন আজকে। এবার প্রথমেই শুনে নিন, বক্তব্যে যাওয়ার আগে, বিতর্কে যাওয়ার আগে ঠিক কি বলেছিলেন সিদ্দিকুল্লাহ চৌধুরী কাল। এটা সত্য কথা। আমি বা আমাদের মতন বহু মানুষ এই দলের জন্য যত শ্রম দিয়েছি এবং দিচ্ছি, আমি জানি না নবান্ন তার কতটা মূল্য দিয়েছে। এত বড় কথা আমি বলে গেলাম, কারণ অবদান আছে আমাদের। সংখ্যালঘুদের মধ্যে মুসলমান হলো সংখ্যাগুরু। পশ্চিমবাংলায় 3টি পিলারের উপর দাঁড়িয়ে আছে 11 কোটি মানুষ। ওয়ান অফ দ্য মুসলিম, একটা মুসলমান খুঁটি, দুটো দলিত, আদিবাসী, বর্ণ হিন্দু, অন্য হিন্দু, জৈন, বুদ্ধিস্ট। তারা আমাদের ব্যথা বেদনা বুঝবার সময় এসেছে। এই কথার পিঠে কে কি প্রতিক্রিয়া দিয়েছেন বিভিন্ন দলের নেতা, তৃণমূলের এবং অন্যান্য অপোজিশনের, সেগুলো শোনাবো একে একে। কিন্তু আগে আমরা ডিবেটটা শুরু করি। আমি প্রথমেই সৌরভপ্রিয় দত্তর কাছে যাব। সৌরভবাবু, 13 বছর পর সিদ্দিকুল্লাহ সাহেবকে এমন একটা সংশয়ী মন্তব্য কেন করতে হলো? আপনি মাইকটা নিন প্লিজ। আমি ওই বিষয়টা নিয়ে অবাক। বিষয়টা হচ্ছে যে সংখ্যালঘু যে উন্নয়ন হয়েছে তার সবচেয়ে প্রকৃষ্ট উদাহরণ যে উনি একজন আমাদের পশ্চিমবঙ্গ সরকারের পূর্ণমন্ত্রী। তা মমতা বন্দ্যোপাধ্যায় সংখ্যালঘু উন্নয়ন করবেন বলেই একজন সংখ্যালঘু মানুষকে পূর্ণ মন্ত্রক দিয়েছে, যেটা আপনি দেখবেন বিজেপি শাসিত রাজ্যে কোনো জায়গাতে এই সংখ্যালঘুদের এইভাবে পূর্ণমন্ত্রক দেওয়া হয় না। আমি মনে করি সে জায়গাতে ওনাকে যে সম্মান দেওয়া হয়েছে এটা অনেক কিছু। 2 নম্বর কথা হচ্ছে, ওনাকে অনেক তথ্য হয়তো ওনার কাছে নেই, উনি বলছেন আমি জানি না। তা ওনার সেটা জানার দরকার। যেটা আমরা জানি, যেটুকুনি আমরা জানি 2010-11 সালে যেখানে সংখ্যালঘু উন্নয়ন দপ্তরে বরাদ্দ ছিল 472 কোটি টাকা, সেটা 2023-24 আর্থিক বছরে রাজ্য সংখ্যালঘু বিষয়ক দপ্তরে বরাদ্দ বেড়ে মমতা বন্দ্যোপাধ্যায় করে দিয়েছে 4233 কোটি টাকা। এবং এটাও আমাদের দেখতে হবে যে যেখানে সেন্ট্রাল গভর্নমেন্ট যে বৃত্তি প্রদান করেন সংখ্যালঘুদের, সেই বৃত্তি প্রদানে সেন্ট্রাল গভর্নমেন্টের নিয়ম হচ্ছে 50%-এর বেশি পেলেই তিনি বৃত্তি পাবেন। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে 50%-এর নিচে হলে তিনি পাবেন না। না, পাবেন। মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় সরকার এই 50%-এর নিচেও যারা
রয়েছেন, 50% কম যারা পাচ্ছেন, মার্কস পাচ্ছেন, তাদের জন্য বৃত্তির ব্যবস্থা করেছেন। এছাড়া সংখ্যালঘুদের যা উন্নয়ন করেছে সেই কথা যদি আমরা বলতে চাই, আধ ঘন্টার ডিবেটের মধ্যে শেষ হবে না। তাদের শিক্ষা দীক্ষা, তাদের মানোন্নয়ন, বিভিন্ন বৃত্তিমূলক পরীক্ষা, বিভিন্নভাবে তাদেরকে ট্রেনিং দেওয়া, তাদেরকে কর্মসংস্থানমুখী করে তোলা, চাকরি বাকরির ব্যবস্থা করে দেওয়া, বিভিন্ন ইয়ের মাধ্যমে, পরীক্ষার মাধ্যমে সুযোগ করে দেওয়া। সেখানে সিদ্দিকুল্লাহ চৌধুরীকে বলবো, তিনি অবশ্যই মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বসুন। ওনার হয়তো জ্ঞানের একটু অভাব হতে পারে, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে, মানুষের কাছে, অন্যান্য আমাদের সংখ্যালঘু সমাজের কাছে এর তালিকা রয়েছে। তিনি অবশ্যই দেখে নিন যে মমতা বন্দ্যোপাধ্যায় কি উন্নয়ন করেছে। বেশ, সিদ্দিকুল্লাহ চৌধুরী, আপনাকে TV9 বাংলার এই নিউজ রুম থেকে সৌরভপ্রিয় দত্ত তিনি পরামর্শ দিচ্ছেন যে আপনি একটু মুখ্যমন্ত্রীর সঙ্গে সলা পরামর্শ করে একেবারে লেটেস্ট কোন ক্ষেত্রে কি চাকরি হয়েছে, কি উন্নয়ন হয়েছে সংখ্যালঘুদের, তার হিসেবটা নিন। কারণ আপনার জ্ঞানের অভাব হয়েছে বলে উনি আক্ষেপ এবং অভিযোগ একই সঙ্গে করছেন। আমি অঙ্কনের কাছে যাব, প্রথম প্রতিক্রিয়া। দেখুন, প্রথম কথা, তৃণমূল কংগ্রেসের আমলে 14 বছর যে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আছে, এই সময় সংখ্যালঘু মুসলিমরা মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের কাছে ভোট ব্যাংক রয়েছে। মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তাও দেখবেন যে যখন সংখ্যালঘু তোষণ নিয়ে প্রশ্ন করা হয়েছিল, উনি বলেছিলেন যে গরু দুধ দেয় আমি তার লাথি খাবো। অর্থাৎ ওনার কাছে মুসলমান ভোট ব্যাংক হচ্ছে কোনো জনগোষ্ঠী বা জনভিত্তি নয়, শুধুমাত্র দুধ দেওয়া, মানে ভোট দেওয়া গরুর মতো, মানে দুধ দেওয়া গরুর মতো ভোট দেওয়া হচ্ছে জনগোষ্ঠী। আপনি বলুন না, এই যে সিদ্দিকুল্লাহ সাহেব এই প্রশ্ন তুলছেন, উনিও তো 14 বছর ধরে রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী রয়েছেন। রাজ্যের গ্রন্থাগারগুলিতে গ্রন্থাগারিক নিয়োগ হয়নি প্রায় 13.5 বছরের মধ্যে, শেষ মানে নিয়োগ হয়েছিল 2011 সালে। তাহলে 13.5 বছর ধরে আপনি আপনার গ্রন্থাগার মন্ত্রকে নিয়োগ করেননি কেন? তাহলে এর ব্যর্থতা কার? 16,000 শূন্য পদ শুধুমাত্র গ্রন্থাগারে রয়েছে। সেখানে যদি আপনি নিয়োগ করতে পারতেন, হিন্দু মুসলমান সবাই চাকরি পেতে পারত। কিন্তু আপনার কি, আপনি মন্ত্রী হয়েছেন, আপনি তৃণমূল কংগ্রেসের রাজত্বে জমিয়তে উলেমায়ে হিন্দের পশ্চিমবঙ্গের সভাপতি থেকে রাজ্যের মন্ত্রী হয়েছেন। এটাই তৃণমূল কংগ্রেসের উন্নয়ন। কি হয়েছে না, সাদ রাদ্দির মতো জঙ্গি তৃণমূল কংগ্রেসের সৌজন্যে রাজ্যে ভোটার কার্ড পেয়েছে, অথচ শিক্ষিত মুসলিম যুবক যারা রয়েছে তারা গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে। উদাহরণ রাজু গাজী, 16 সালে SSC পাশ করেও চাকরি না পেয়ে গত বছর আত্মহত্যা করেছে। খুব পরিষ্কার কথা, এখানে পরিসংখ্যান দিয়ে সৌরভপ্রিয় দত্ত বললেন। আমি প্রশ্ন করতে চাই, অনুমোদিত মাদ্রাসা, যেগুলো সরকারি অনুমোদন প্রাপ্ত মাদ্রাসা, সেই মাদ্রাসায় বরাদ্দ বৃদ্ধি আপনার 2.5%। আর খারিজি মাদ্রাসা, যে মাদ্রাসাগুলোর খাগড়াগড় বিস্ফোরণ থেকে শুরু করে বিভিন্ন জায়গায় নাম উঠে আসছে, সেই মাদ্রাসায় আপনি বৃদ্ধি করছেন কত? 212%। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় সংখ্যালঘু তোষণে বিশ্বাসী, উন্নয়নে নয়। বেশ, আপনার পয়েন্ট টেকেন। আমি আপনার কাছ থেকে পরে উত্তর নেব। একবার অতনুর কাছে যাই। প্রথম প্রতিক্রিয়া, আমি একটা জিনিস জুড়ে দেব। আমি একটা রিপোর্ট আপনাদের এখানে দেখাবো, দর্শকদের দেখাবো বিশেষ করে, আপনারা নিশ্চয়ই হয়তো জানবেন। শেষ 2016 সালে পশ্চিমবঙ্গ সরকার, স্টেট অ্যাডমিনিস্ট্রেশন, একটা সেন্সাস করিয়েছিল। তাতে সরকারি চাকরিতে মুসলমানদের কি অবস্থা সেটা দেখানো হয়েছিল। দেখুন, সেই হিসেব অনুযায়ী এটা 2 ডিসেম্বরে এই রিপোর্টটা, আপডেটেড রিপোর্ট। এটা হচ্ছে 2016 সাল, 3,31,249 জন সেই ডেটে দাঁড়িয়ে সরকারি চাকুরি ছিলেন পশ্চিমবঙ্গে, সরকারি চাকুরি ছিলেন। তার মধ্যে মুসলিম, একদম স্পেসিফিক বলছি, 18,991। দ্যাট অ্যামাউন্টস টু 5.73, তর্কের খাতিরে ধরে নিন 6%, যেটা তার 10 বছর আগে যখন সাচার কমিটির রিপোর্ট বেরিয়েছিল তার থেকে 2.3% বেশি, অর্থাৎ ওই প্রায় 2.5%-র কাছাকাছি বেড়েছিল। এটা একটা সুখবর, এটা একটা ভালো খবর, পজিটিভ। এবার এটা নিয়েও তর্জা হয়েছিল, লেফট বলেছিল তখন যে আমরা সবে 11তে গেছি, 16-র মধ্যে তুমি 2% বাড়িয়ে দিলে, এটা মমতা বন্দ্যোপাধ্যায়কে বলেছিল। এটা নিয়েও তর্জা হয়েছিল। এটাই কিন্তু লাস্ট রিপোর্ট। এরপর আমাদের হাতে কোনো সরকারি পরিসংখ্যান এই মুহূর্তে লেটেস্ট নেই যে কত টোটাল সরকারি কর্মচারী এবং তাতে মুসলিম সংখ্যা কত। এক্স্যাক্টলি এই পয়েন্টটা আমি তুললাম, অত্যন্ত পার্টিনেন্ট। আমি অতনুর উত্তর নেব। দেখুন, সৌরভদা বলার সময় একটা কথা বলে শেষ করলেন যে উন্নয়ন কত হয়েছে বলে শেষ করা যাবে না। আচ্ছা, দুর্নীতি কত হয়েছে সেটা বলে শেষ করা যাবে এই সময়ের মধ্যে? এই যে উনি বিভিন্ন দপ্তরে বলছেন যে অর্থ যোগান বরাদ্দ করা হয়েছে, এই যে অর্থ যোগান বরাদ্দ, যে তার কতটা অংশ সত্যিকারের উন্নয়নে কাজে লেগেছে? আপনি আজকে মনরেগা ধরুন, আবাস ধরুন, বাড়ি ধরুন, বা 100 দিনের কাজ ধরুন, সবচেয়ে বেশি দুর্নীতিতে যদি ক্ষতিগ্রস্ত মানুষদের যখন সংখ্যা দেখবেন, সেখানে তো হিন্দু এবং মুসলমান 2 সম্প্রদায়ের মানুষ রয়েছেন। গ্রাম বাংলার সমস্ত মানুষ হচ্ছে তৃণমূলের
আজকে এই তৃণমূল যেভাবে তোলে যেভাবে হচ্ছে কাটমানি না তার শিকার হচ্ছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এই যে এত কথা বললেন, উন্নয়নের কথাবার্তা, এত কিছু কথাবার্তা বললেন, একটা জিনিস মনে রাখতে হবে, মাদ্রাসা শিক্ষক নিয়োগ আপনার মনে আছে মমতা বন্দ্যোপাধ্যায় কোনো একটা ওই ইফতার পার্টি সেখানে গিয়ে একদম সালাম আদাব করে এলেন, তারপরে মাদ্রাসার শিক্ষক যারা চাকরি চাইছিলেন তাদেরকে আধ ঘন্টাকে পুলিশ লাঠিপেটা করেছে, মমতা বন্দ্যোপাধ্যায় ইফতার পার্টিতে গিয়ে হচ্ছে আদাব সালাম করে এলেন। তাহলে এই সরকার কোনোদিনই আসল পক্ষে কারুরই উন্নয়ন নিয়ে ভাবেনি, ভাইপোর উন্নয়ন ছাড়া কারুর উন্নয়নে এই সরকার প্রতি নয়। বেশ, অতনুর প্রথম প্রতিক্রিয়া পেলাম, আবার দ্বিতীয় রাউন্ডের বক্তব্যে আসবো, কিন্তু তার আগে আপনাদের শোনাবো। দেখুন, ইকুয়ালি ইম্পর্টেন্ট, দেবরার বিধায়ক, তৃণমূল বিধায়ক, একটা সময় মন্ত্রীও ছিলেন কিছুদিনের জন্য, হুমায়ুন কবির, তিনিও খুব সম্প্রতি একেবারে এক্সক্লুসিভ TV9 বাংলাকে বলেছিলেন যে এই মুহূর্তে পশ্চিমবঙ্গের মুসলমানদের অবস্থা এসসিদের থেকেও খারাপ, সোশিও ইকোনমিক কন্ডিশন, লিভিং স্ট্যান্ডার্ড আরো বাড়াতে হবে। এটাও কিন্তু এই বছর শেষ হওয়ার আগে। শুনুন তিনি কি বলেছিলেন। সিদ্দিকুল্লাহ চৌধুরীর বক্তব্যের সঙ্গে সেই বক্তব্য কিন্তু প্রায় মিলে যাচ্ছে। এটা একটা জিনিস মানতে হবে যে মুসলমানদের যে এখানকার অবস্থা আর কি, মানে সোশিও ইকোনমিক অবস্থা, সেটা কিন্তু বেশ খারাপ, মানে ইন কম্পারিজন টু আদার্স। আমি এসটিদের কথা বলছি না, এসসিদের থেকেও খারাপ। আর্থসামাজিক অবস্থা, সোশিও ইকোনমিক অবস্থা বেশ খারাপ। সে অবস্থায় সংখ্যা বাড়ানোটা কোনো লজিক্যাল নয়, খুব ভালো কিছু তো বেরোবে না। সেজন্য টোটাল লিভিং কন্ডিশনটা যদি বেটার না হয়, সংখ্যা বাড়ানোর কথাটা কেন আসে? সংখ্যা বাড়ালে তো লিভিং কন্ডিশন আরও ডেটোরিয়েট করবে। বেশ, আমি সৌরভ বাবুর উত্তর নেব। একজন মন্ত্রী নয় বললেন, আর একজন জনপ্রতিনিধি বললেন, কেউ সিপিএম এর নয়, কেউ বিজেপির নয় বা অন্য দলের নয়, সবাই তৃণমূলের। কেন এটা হচ্ছে? আপনি বুমটা নিন প্লিজ, মাইকটা নিন। যারা তৃণমূলের বিধায়করা আছেন তারা আমরা সবসময় চেষ্টা করি যে পর্যন্ত আমরা কাজ করেছি সে জায়গা থেকে আমরা আরও কতটা উন্নয়ন করতে পারি। লিভিং স্ট্যান্ডার্ড উনি তো বলছেন দেবরার বিধায়ক যে আমাদের লিভিং স্ট্যান্ডার্ড আরও উন্নত করতে হবে সংখ্যালঘুদের জন্য। দেখুন, সংখ্যালঘুর মধ্যে শুধু মুসলমান তো পড়ে না, সংখ্যালঘুর মধ্যে শিখ আছে, বৌদ্ধ আছে, খ্রিস্টান আছে, অন্যান্য আরও অনেকে আছে। হ্যাঁ, আমি এটাই বলছি, আমি মুসলিম হিন্দুতে যাচ্ছি না, সংখ্যালঘু বিষয়টা আমাদের থাকতে হবে। সংখ্যালঘুর মধ্যে শুধু মুসলিমরা পড়ে না। মমতা বন্দ্যোপাধ্যায়ের যেটা নীতি, সেই নীতিটা হচ্ছে আমরা সংখ্যালঘুদের কিভাবে আরও উন্নতির পর্যায়ে নিয়ে যাব। এবং যখনই আমরা এই কাজটা করতে যাচ্ছি তখনই আমাদের বলা হচ্ছে যে আমরা দূষণ করছি, দূষণের রাজনীতি করছি। তারপরেও আমরা বলবো যেভাবে আমরা কাজ করছি, আমি একটাই প্রশ্ন করি যে আমাদের ভারত সরকারের যে মন্ত্রক আছে সেই মন্ত্রকে সংখ্যালঘু ধরুন মুসলিম একজন প্রতিনিধির নাম বলুন যাকে পূর্ণ মন্ত্রক দেওয়া হয়েছে, দেওয়া হয়নি। কিন্তু আমাদের মন্ত্রকে শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব থেকে শুরু করে মুসলিম থেকে শুরু করে সব জনপ্রতিনিধিদের রাখা হয়েছে এবং তাদেরও দায়িত্ব হচ্ছে যে তাদের এই জনগোষ্ঠীকে তারা কিভাবে আরো লিভিং স্ট্যান্ডার্ডে উন্নত করবে। এই কাজটা একা মমতা বন্দ্যোপাধ্যায় না, এটা আমাদের সবার। আপনি বলছেন সেন্ট্রালেরও দায় আছে। আমি আরেকটা প্রসঙ্গ উত্থাপন করি। সাগরদিঘি নির্বাচন, সেখানে কিন্তু সংখ্যালঘু অধ্যুষিত জায়গা সাগরদিঘি, যখন ডিব্যাকল হলো তৃণমূলের, তারপরেই তিনি একটা কমিটি তৈরি করে দিলেন যে তোমরা দেখো যে যেখানে মুসলিম সংখ্যা বেশি সেখানে আমরা হারলাম কি করে। যদিও বিধায়ক পরে অন্য দলে চলে গিয়েছেন, তৃণমূলেই চলে গিয়েছেন। সৌরভের দিকে এই তীরটা রয়েছে অবশ্যই, যে সেন্ট্রাল গভর্নমেন্টেরও একটা রোল আছে। কিন্তু আমি একই সঙ্গে অ্যাডিশনালি এটাও জুড়ে দিতে চাইবো, সিদ্দিকুল্লাহ সাহেবকে আবার সৌরভ একটা পরামর্শ ছুড়ে দিয়েছে। আপনি নিজে লাইব্রেরিতে কি করেছেন সেটা আগে দেখুন, তাই তো সৌরভ? না, প্রথম কথা দেখুন, আমি খুব পরিষ্কার করে এই কথাটা বলেছি যে পশ্চিমবঙ্গের যদি উন্নয়ন করতে হয় তাহলে মুসলমান সম্প্রদায়ের আর্থসামাজিক উন্নয়নটা দরকার রয়েছে। এবার পরিসংখ্যান দিয়ে কথা বলছেন যে এই কি বিজেপি শাসিত রাজ্য, বিজেপি শাসিত গুজরাটে শেষ 10 বছরে মুসলমানদের মাথাপিছু রোজগার 29.5% বেড়েছে, উত্তরপ্রদেশে 22.8% বেড়েছে, পশ্চিমবঙ্গে 1.9% কমেছে। তাহলে আপনি উন্নয়নটা করলে মুসলমানদের মাথাপিছু রোজগার পশ্চিমবঙ্গে কমলো কেন বিজেপি শাসিত রাজ্যের তুলনায়? পশ্চিমবঙ্গে যে দফতরগুলো মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে রয়েছে, দেখবেন তৃণমূল কংগ্রেসের মধ্যে সেগুলোই চ্যালেঞ্জড হচ্ছে। পুলিশ মন্ত্রক মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে, তৃণমূলের নেতারাই বলছেন পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জি ব্যর্থ। স্বাস্থ্য মন্ত্রকে কি নিদারুণ দুর্নীতি ধরা পড়েছে, স্বাস্থ্য মন্ত্রকের ব্যর্থতার কথা উঠে এসেছে। সংখ্যালঘু দফতর 14 বছর ধরে মুখ্যমন্ত্রী নিজের হাতে রেখেছেন। মুখ্যমন্ত্রীর কাছে তো আমাদের খুব পরিষ্কার করে প্রশ্ন যে আপনার আমলে
কতজন মুসলমান ছেলে চাকরি পেয়েছে জবাব দিন। কেন মাদ্রাসার শিক্ষকরা, অনুমোদিত মাদ্রাসার শিক্ষকদের আজকে রাস্তায় লাঠি পেটা খেতে হচ্ছে? আপনি উন্নয়ন করবেন না, আপনার কাছে সংখ্যালঘু উন্নয়ন। এই যে সিদ্দিকুল্লাহ চৌধুরী কি বলছেন, এও কিন্তু খুব একটা ঠিক জায়গায় নেই। এর কাছে উন্নয়ন মানে কি? এর কাছে মূল উন্নয়ন হচ্ছে হলো গোটা দক্ষিণ কলকাতাকে ওয়াকফ সম্পত্তি ঘোষণা করে দাও, তবে উন্নয়ন মানবে। ধর্মতলাকে ওয়াকফ সম্পত্তি ঘোষণা করে দাও, তবে উন্নয়ন মানবে। কিন্তু তার দপ্তরে সে কিন্তু কোনো উন্নয়ন করতে পারে। শুনলাম ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির প্রতিদিনই কোনো না কোনো ইস্যু নিয়ে তিনি একটা বিতর্ক বাঁধিয়ে দেন। এই প্রসঙ্গে তিনিও প্রতিক্রিয়া দিয়েছেন টিভি9 বাংলাকে, এবং তিনি আবার সিদ্দিকুল্লাহ চৌধুরীর সমালোচনা করেছেন। তিনি কি বলছেন? তিনি বলছেন, আরে আপনি মন্ত্রী, আপনার কথার যদি গুরুত্ব না থাকে ছেড়ে চলে যান, আছেন কেন? শুনুন। মূল্য দিচ্ছেন কি দিচ্ছেন না জানি না, এটা বলা তো নির্বোধের মতো কাজ হচ্ছে। একটা রাজ্য মন্ত্রিসভার সদস্য হয়ে তিনি নবান্নতে যদি ওনার কথার কোনো গুরুত্ব না থাকে, তাহলে উনি আছেন কেন? আঁকড়িয়ে ধরে উনি রিজাইন দিয়ে চলে আসুন। মানুষের নীতিহীন হওয়া মানুষকে মানুষ ছুঁড়ে ফেলে দেবে। বেশ, আমি একটু বৃহত্তর প্রসঙ্গে যাই। অতনু, যদি এত ক্ষোভ থেকে থাকে, ডিবেটে তো বোথ সাইড দেখতে হবে, অবজেক্টিভলি দেখতে গেলে। যেখানে তৃণমূলের এমএলএ মন্ত্রী তারা বলছেন প্রাপ্ত সম্মান যেটা পাওয়া উচিত ছিল পাইনি, যতটা করেছি পার্টির জন্য, মানে আমাদের সম্প্রদায় পায়নি, সেই জায়গায় দাঁড়িয়ে ভোটটা আপনাদের দিকে ফেরে না কেন? দেখুন, একটা জিনিস খুব পরিষ্কার প্রথমে বুঝতে হবে, আমরা জনসাধারণের যে ম্যান্ডেট তাকে কখনো হচ্ছে সংখ্যালঘু ভোট ব্যাংক, হিন্দু ভোট ব্যাংক বলে আমরা ভাগ করে আলাদা করে দেখি না। মানুষের ভোট মানুষের ভোট। এখন একটা জিনিস এখানে তৃণমূলের একটা খুব মজার ব্যাপার, এই যে যাকে এক্ষুনি দেখালেন হুমায়ুন কবির, এই হুমায়ুন কবির দলের থেকে সাসপেন্ডেড। কিসের জন্য উনি সাসপেন্ড হলেন? হুমায়ুন কবির হচ্ছে এমন একজন ব্যক্তি, কিছুদিন আগে বলেছিলেন উনি কাদের কাদের নাই কেটে গঙ্গার জলে ভাসিয়ে দেবেন, ভাগীরথীর জলে ভাসিয়ে দেবেন। তৃণমূল কংগ্রেস তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিল না। তৃণমূল কংগ্রেস কখন তাকে সাসপেন্ড করলো? সে যখন বললো অভিষেক ব্যানার্জিকে মন্ত্রিসভায় আনা দরকার। আসলে তৃণমূল এই ধরনের কথাগুলোকে, এই ধরনের সাম্প্রদায়িক বিষবাষ্পের কথাগুলোকে অনুমোদিত করে। আপনার মনে হয় যে সিদ্দিকুল্লাহ চৌধুরী, যেখানে রাজ্যে মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণা ছাড়া আর কি মানে চিড়িয়াখানায় সিংহ শাবক জন্মায় না, সিদ্দিকুল্লাহ চৌধুরী এত বড় বড় কথা বলতে পারেন? আসলে তৃণমূল কংগ্রেস কোথাও না কোথাও গিয়ে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে এই ধরনের সাম্প্রদায়িক বিষবাষ্পের কথা অনুমোদন করেন, যাতে সেটা পরিপক্ষে পরোক্ষভাবে হোক বা প্রত্যক্ষভাবে হোক বিজেপিকে কোথাও গিয়ে অক্সিজেন। দেখুন, সিদ্দিকুল্লাহ চৌধুরী কিন্তু এর আগেও এমন মন্তব্য, একবার দক্ষিণ 24 পরগনায় একটা মারামারির ঘটনা ঘটেছিল ওই শেখ শাহজাহানের এলাকায়, তখনও কিন্তু তিনি নবান্নকে যে সুরে কথা বলেছিলেন যে তার আরো অনেক বেশি সম্মান প্রাপ্য। এনিওয়েজ, তিনি ফিরাদ হাকিমের সঙ্গে একবার এই আমাদেরই প্রতিনিধিকে, সহকর্মীকে তিনি বলেছিলেন, খুব সম্প্রতি তিনি বলেছিলেন যে মন্ত্রী হিসাবে, বড় মুখ হিসাবে রাজনীতিতে হয়তো ফিরাদ হাকিম বড়, কিন্তু জামিয়াতে উলেমায়ে হিন্দের সংগঠন আমি যেভাবে করেছি এখানে আর কেউ সেভাবে করেননি, আমি বড় এই ক্ষেত্রে। শুনুন সেই ফিরাদ হাকিম রাজনৈতিক বা মত থেকে বড়, আমি স্বীকার করি, কিন্তু বাংলায় মুসলিম সংগঠন জমিয়ত উলামায়ে হিন্দের ধারে কাছে কেউ নেই, এটাও স্বীকার করতে হবে। আচ্ছা সৌরভবাবু, আপনার কাছে আমার একটা প্রশ্ন, সিদ্দিকুল্লাহ চৌধুরী কি খুব গোদা বাংলায় এইটা বোঝাতে চান যে তৃণমূলের সরকারের প্রাণভোমরাটা আসলে তাদের হাতে? না, একদমই নয়। যদি এটা তৃণমূলের কোনো বিধায়ক, কোনো মন্ত্রী কেউ যদি মনে করে থাকেন যে প্রাণভোমরা তার হাতে, তিনি ভুল করছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি ছাড়া সবাই রসগোল্লা, একদমই রসগোল্লা হয়ে যাবে। সুতরাং আমাদের তৃণমূল কংগ্রেসের সবকিছুই মমতা বন্দ্যোপাধ্যায়ের কথাই শেষ কথা, এবং মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বলবেন সেটাই আমাদের শেষ কথা। সুতরাং কে সিদ্দিকুল্লাহ চৌধুরী, কে হুমায়ুন কবির বা কে কি বলবো না বলবো, তাদের ব্যক্তিগত মত হতে পারে, তারা ব্যক্তিগত তাদের চাওয়া পাওয়া, আশা আকাঙ্ক্ষা বেশি হতে পারে, কম হতে পারে, কিন্তু যেটা মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক করে দেবে সেটাই আমাদের কাছে শেষ কথা, মানুষের কাছে শেষ কথা। তাই মানুষ আমাদের বারবার ভোট দিয়ে যেতে করে দেয়। না না, তাহলে এই ধরনের যদি অবস্থা থাকে তাহলে সব মন্ত্রকের মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হয়ে যান। সিদ্দিকুল্লাহ চৌধুরীর মতো মানুষকে মন্ত্রী সবাই রেখেছেন কেন? সিদ্দিকুল্লাহ চৌধুরী রাজ্যের মন্ত্রী হয়ে তার মন্ত্রিসভার প্রধান মানে মুখের বিরুদ্ধে তিনি প্রশ্ন তুলছেন, উন্নয়নের প্রতিদান পাননি বলছেন, ভোটের প্রতিদান পাননি বলছেন, তাহলে এই মুখের আমরা গ্রহণযোগ্যতা, মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে গোটা মন্ত্রিসভাটা সার্কাস হয়ে গেছে। আগেকার দিনে বা অন্যান্য রাজ্যে আমরা দেখতে পেতাম একজন মন্ত্রী বলছেন তার কথাকে আমরা গুরুত্ব দেব। এখানে তো যা অবস্থা শুনছি যে রসগোল্লা, মানে মন্ত্রিসভায় রেখে দিতে হবে অমুক সিদ্দিকুল্লাহ চৌধুরী ব্র্যাকেটে রসগোল্লা মন্ত্রী। বেশ, কমন প্রশ্ন করবো তিনজন প্রতিনিধির জন্যই, প্রত্যেকেই উত্তর দেবেন। আমি প্রথমে অতনুর কাছে যাই এই বিষয়টা নিয়ে। এই কথাটার
সংবাদ মাধ্যমে যথেষ্ট রেপারকাশন হচ্ছে, রাজনৈতিক মহলে হচ্ছে, নবান্নে এটার রেপারকাশন কি হতে পারে বলে মনে হয়? এরপরে কি তড়িঘড়ি কোনো কমিটি তৈরি হবে, আবার রিভিউ করে দেখা, কি মনে হচ্ছে? মুখ্যমন্ত্রীর কমিটি করার ইতিহাস যদি দেখেন, 2019 সালে যখন শিক্ষকরা হচ্ছে গান্ধী মূর্তির সামনে অবস্থান করছিলেন, পার্থ চ্যাটার্জিকে নিয়ে একটা কমিটি করে দিয়েছিলেন। পার্থ চট্টোপাধ্যায় সহ গোটা কমিটিটা এখন শ্রীঘরে সরকারি ভাত খাচ্ছে। কাজে মুখ্যমন্ত্রীর কমিটির উপর ওনার দলের নেতারাই এখন আর বিশ্বাস করছে না। তবে প্রশ্ন হচ্ছে, সৌরভ প্রিয়দা যেটা বললো যে সবটাই মুখ্যমন্ত্রী ঠিক করে দেন, উনি একটু আগে বললেন যে আমরা হচ্ছে এত ভালো, আমরা পূর্ণমন্ত্রী করেছি একজন সংখ্যালঘু মুখকে, বিশাল একটা উদ্ধার করে দিয়েছেন, এরকম একটা হাবভাব। আবার এখানে বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় বাদ দিয়ে সবাই রসগোল্লা, সমস্ত কিছু ঠিক করে দেন বিয়েতে। তা এখন কাটমানির পার্সেন্টেজটাকে ঠিক করে দেওয়া হয় নবান্ন থেকে, এটা হচ্ছে সবচেয়ে বড় প্রশ্ন। কারণ দুর্নীতি, তোলাবাজি হচ্ছে, এটা তৃণমূলের একটা সমর্থক যে হচ্ছে ঝান্ডা লাগায় সেও জানে। সৌরভ বাবুর আনসার। আমি একটা কথা বলে আমি এইসব কথার উত্তর দেবো না। আমি একটা কথা মনে করি যে কখন কি পরিবর্তন হবে সেটা ডিপেন্ড করবে মন্ত্রীর পারফরমেন্সের উপর। যে মন্ত্রী কাজ করবে তিনি টিকে থাকবেন, যিনি কাজ করবে না তাকে সরে যেতে হবে। এটাই মমতা বন্দ্যোপাধ্যায় জিরো টলারেন্স নীতি, এর বেশি আর কিছু। তা আপনি তো যা বলছেন সিদ্দিকুল্লাহ চৌধুরীকেই সরে যেতে হবে। না, আমি তো সেটা বলিনি। আমি তো বললাম যে পারফরমেন্স করতে পারবে মানুষের জন্য সে থাকবে, যে পারফরমেন্স করবে না সে থাকতে পারবে না। এটা মমতা বন্দ্যোপাধ্যায় জিরো টলারেন্স নীতি। সব থেকে আগে পদত্যাগ করতে হবে মমতা বন্দ্যোপাধ্যায়কে, কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের নিয়ন্ত্রণে থাকা সংখ্যালঘু উন্নয়ন দপ্তরের বিরুদ্ধে যখন তার বিধানসভার 3-4জন বিধায়ক এবং তারা আবার মন্ত্রী, তারা যখন কথা বলছেন যে সংখ্যালঘু উন্নয়ন হয়নি, প্রশ্নচিহ্ন উঠে যাচ্ছে, তার মানে তো সংখ্যালঘু দপ্তরের মন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় ব্যর্থ। অতনুর কুইক আনসার নেব, এটার জন্য সিদ্দিকুল্লাহ চৌধুরী পুরস্কৃত হবেন না ভর্ৎসিত হবেন? মানে ফল্ট দেখিয়ে দেওয়ার জন্য পুরস্কৃত হবেন নাকি ভর্ৎসিত হবেন? তৃণমূলের পাঠা তৃণমূল লেজে কাটবে না মুড়ায় কাটবে, তৃণমূলের ব্যাপার। তবে মানুষের একটা খুব পরিষ্কার, এই সিদ্দিকুল্লাহরা এর আগেও বহুবার এই ভোট আসার আগে হচ্ছে এরকম হাওয়া গরম করেন, কিন্তু সত্যি কথা বলতে এই ধরনের লোকেদের বিশ্বাসযোগ্যতা সাধারণ মানুষের মধ্যে নেই। থ্যাংক ইউ ভেরি মাচ আজকের এই বিতর্ক সভায় আসার জন্য আপনাদের প্রত্যেককে ধন্যবাদ জানাই। দেখুন, এই বিতর্কটার অনেক আঙ্গিক আছে। অনেকেই বলছেন যে এটা আরো বেশি করে যাতে দাবি পূরণ করা হয় সেই জন্য হাওয়ায় ভাসিয়ে দেওয়া হয়েছে এই কথাটা সিদ্দিকুল্লাহ চৌধুরীর তরফে। এমনও হতে পারে, আবার এটা জেনুইন ক্ষোভও হতে পারে। যাই হোক, এই ডিবেটের নতুন কি রসদ আসে, যা আসবে আপনাদের সামনে আমরা অবশ্যই তুলে ধরবো। সঙ্গে সঙ্গে সবার আগে দেখতে থাকুন TV9 বাংলা।